নমস্কার দর্শক বন্ধুরা, বিশ্ব সংবাদ কেন্দ্রের এই অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মিলন খামারিয়া। মিলন খামারিয়া একজন সমাজসেবক। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে 11 বছর ধরে জড়িয়ে রয়েছেন। মিলন, আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আজকে মূলত মিলনের সম্বন্ধে আগে একটু আপনাদেরকে জানিয়ে দিই। মিলন 11 বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে আছেন। বর্তমানে উনি ভারতীয় কিষাণ সংঘের রাজ্য কমিটির একজন নেতা এবং ভারতীয় কিষাণ বার্তা বলে একটা পত্রিকা বেরোয়। আমি জানি না কতজন আপনারা সে পত্রিকাটি হাতে পেয়েছেন। এই পত্রিকাটির উনি হচ্ছেন সম্পাদক। মিলন নিজ দায়িত্বে বেশ কিছু কাজকর্ম করেন এবং সংগঠনের হয়েও বেশ কিছু কাজকর্ম করেন। আমরা মূলত আজকে ওনার কাজকর্মগুলো সম্বন্ধে এবং ওনার কাজকর্মগুলো আমাদের সমাজে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো মিলন, আপনি তো এই ভারতীয় কিষাণ সংঘের সঙ্গে বেশ কিছুদিন ধরে জড়িয়ে রয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম একটা শাখা হচ্ছে ভারতীয় কিষাণ সংঘ, কিষাণ সংঘই তো কিষাণ সংঘ। মূলত এই সংগঠনটার কাজগুলো কি কি? দেখুন, ভারতীয় কিষাণ সংঘ একটি সর্বভারতীয় স্তরের কৃষকদের সংগঠন, যারা শুধুমাত্র কৃষকদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের প্রচেষ্টা করে। শুধু তাই নয়, কৃষকদের কি করে উন্নতি হতে পারে সেই প্রচেষ্টা তারা করে এবং ভারতের কৃষির কিভাবে উন্নতি হতে পারে, বিশেষ করে জৈব চাষকে পুনরায় কি করে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এবং আমরা বিশেষ করে এখন গুরুত্ব দিয়েছি যে কৃষকরা যাতে তার ফসলের লাভকারী মূল্য পান। আচ্ছা, তো একটা সর্বভারতীয় সংগঠন, এই সংগঠন পশ্চিমবঙ্গে কতটা প্রভাব বিস্তার করছে সেই জিনিসগুলোই আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। শুরু করার আগে পশ্চিমবঙ্গের একটা সমস্যা আছে কৃষির ক্ষেত্রে, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। বন্ধুরা, আপনারা জানেন আজ থেকে বেশ কিছু বছর আগে 70-এর দশকের শেষের দিকে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার হয়েছিল। ওই ভূমি সংস্কারের ফলে বৃহৎ চাষি যারা ছিল তাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র চাষিদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছিল। ভোটের রাজনীতিতে তাতে একটা প্রভাব পড়েছিল বটে, সদর্থক প্রভাব। যারা করেছিলেন এইটা তাদের জন্য লাভ হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থাতে দুষ্প্রভাব পড়েছিল বলতে পারা যায়। সেটা হচ্ছে, মিলন আপনি আমার সঙ্গে বোধহয় সহমত হবেন, বৃহৎ কৃষকের হাতে অনেকটা করে জমি ছিল। যখন জমিগুলো ভাগ হয়ে গেল, জমির সীমানাটা নির্ধারণ করার জন্য জমির মধ্যে আল উঠে যায়। সেই আলের ফলে কি হয়, সর্বমোট চাষযোগ্য জমির পরিমাণটা কমে যায়। ব্যাপারটা এরকম, যদি কারুর হাতে 1 একর বা 1 হেক্টর জমি থাকতো, সেটা 50 জনের মধ্যে ভাগ যদি হয়ে যেত, তাহলে কারুর হাতে হয়তো 1 কাঠা, কারুর 2 কাঠা, কারুর 5 কাঠা, এরকম জমির পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছিল। সবার আগে মিলন, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করব, এর ফলে চাষিদের প্রফিটেবিলিটি বা লাভ, চাষ করে সেটা বিক্রি করে তবেই তো চাষিরা লাভ করেন, প্রফিটেবিলিটির ওপর কতখানি প্রভাব পড়েছিল এর ফলে? দেখুন, জমি যখন বহু মানুষের হাতে চলে গেল ভূমি সংস্কারের পরিপ্রেক্ষিতে, যাদের হাতে অনেক জমি ছিল তাদের হাত থেকে নিয়ে গিয়ে বহু মানুষকে বিলিয়ে দেওয়া হলো। এখন সেই জমিতে
তারা চাষ করতে শুরু করলেন। হুম, তাতে হয়তো বহু মানুষ জমি পেলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই জমিতে কিন্তু আপনার উৎপাদন যেভাবে মনে করুন যে একটা মানুষ পরিকল্পনা করে, বা আমরা বর্তমান সময়ে যেভাবে সমন্বিত কৃষি ব্যবস্থার কথা বলছি, ধরুন 10 বিঘা জমি একজনের আছে, কারো একজন চাষি, কোনো একজন চাষি, তিনি সেই 10 বিঘা জমির মধ্যে 1 বিঘাতে হয়তো বা তিনি মাছ চাষের ব্যবস্থা করেছেন, আরেকটা জায়গাতে হয়তোবা তিনি লঙ্কা চাষ পোল্ট্রি ফার্ম করছেন, করেছেন কোথাও বা অন্য কিছু চাষ কোথাও করছেন, ঢেঁড়স চাষ করছেন, বিভিন্ন কোথাও কিছু পটল চাষ চাষ। করছেন। হুম, এবার দেখা গেল যে মুরগি বা অন্যান্য প্রাণী পালন করলে, যেগুলো মনে করুন যে তাদের যে আপনার বলা যেতে পারে পায়খানা, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে মাছে ব্যবহার করা হয়, হয়। মাছের খাদ্য হিসেবে মাছের ব্যবহার খাদ্য করা হিসেবে। হয়, বা দেখা যাচ্ছে যে সেটাকে অন্যভাবে সার করা যেতে পারে। ধরুন হ্যাঁ, আপনি যদি কম্পোস্ট সার বানানো যেতে পারে। গোমাতা চাষ মানে পালন করেন, গোমাতা পালন করলে পরে সেক্ষেত্রে আমরা যদি গোমাতাদের পালন করি, তার গোবর থেকে আমরা গোবর, সেখান গোময়। থেকে হ্যাঁ, বিভিন্ন প্রকার, বিশেষ করে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি, সার হিসেবে ব্যবহার করতে পারি, বা এমনিতে তো গোবর সার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকে ভারতবর্ষে। পাশাপাশি ধরুন আমরা গোমূত্র থেকেও মনে করুন যে ওখান থেকে কীটনাশক তৈরি করা যেতে পারে, সেটাও করা যেতে পারে। ওর সঙ্গে আরো অনেক কিছু দিতে হবে, বিভিন্ন পদ্ধতি আছে তার। তো আমরা যদি সেটাকে সঠিকভাবে মনে করুন যে গুছিয়ে নিয়ে করতে পারতাম, বা একজন চাষি যদি করতে পারতেন, তিনি যেভাবে সফল হতেন, বা বর্তমান সমন্বিত কৃষি ব্যবস্থা যে কথা বলছে যে সমন্বয় করে, সমন্বয়ের মাধ্যম দিয়ে যদি চাষ করা যেত, তাহলে বিষয়টা ভালো হতো। কিন্তু দেখা যাচ্ছে জমি যার মনে করুন যে 2 কাঠা বা 5 কাঠা বা 10 কাঠা জমি আছে, তার পক্ষে কিন্তু এটা করা সম্ভব নয়। এবং তাতে কি হয়েছে যে জমিতে প্রচুর আল হয়ে যাওয়ার জন্য তাতেও অন্তত কিছুটা জমি নষ্ট হয়েছে, বেশ খানিকটা জমি নষ্ট। এবং দেখুন যে ড্রেন, ধরুন আপনার যখন জমিতে জল দেবেন আপনি, তখন তো ড্রেন দরকার জমিতে, তো সেই ড্রেন তৈরি করতে গিয়েও কিন্তু অনেকটা জমি কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক কথা। তো এই সবটা মিলিয়ে দেখা যাচ্ছে যে জমির পরিমাণ কিন্তু কিছুটা হলেও কমেছে। হয়তো বহু মানুষের হাতে জমি গেছে, কিন্তু তাতে সার্বিক যে কতটা লাভ হয়েছে সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব এবং হরিয়ানা, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখবেন যে এখনো কিন্তু প্রচুর জমি আছে, কারো 500 বিঘা, 700 বিঘা, 800 বিঘা, 1000 বিঘা জমি আছে। ওখানকার কৃষকরা কিন্তু এর লাভটা এখনো পর্যন্ত পাচ্ছে। যদি দেখুন, যদি ছোট ছোট জমি যদি মনে করুন যে কৃষকদের সত্যিই মনে করুন যে উপকার করতো, তাহলে তো আমরা মনে করুন যে পাঞ্জাবের চাষিদের মতো ধনীর চাষি হতে পারতাম। এই জায়গাটাতে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সেই জায়গায় পৌঁছতে পারেনি। তাতে আমার মনে হচ্ছে যে ভূমি সংস্কার করে খুব একটা বেশি লাভ হয়েছে বলে কিন্তু ওদের দেখে আমাদের মনে হচ্ছে না। এক্স্যাক্টলি, শুরুতেই যেটা বললাম যে ভোটের প্রয়োজনে লাভটা হয়েছিল, কিন্তু আদতে আমাদের যারা পশ্চিমবঙ্গের চাষি আছেন, যেখানে পাঞ্জাব হরিয়ানাতে আমরা দেখতে পাই চাষিদের ঘরে BMW মার্সিডিজের ছড়াছড়ি, বা আমাদের রাজ্যের চাষিরা মারুতি চড়ার কথাও ভাবতে পারেন না। ফিরে আসি আপনার কাজের জায়গায়। সেটা হচ্ছে, আমি শুনলাম আপনার সঙ্গে আলাপচারিতা করতে করতে শুনলাম যে আপনি নদিয়া অঞ্চলের বাসিন্দা। নদিয়া এবং তার আশেপাশের অঞ্চলে আপনি আপনার সংগঠনের মাধ্যমে চাষিদেরকে বোঝানোর চেষ্টা করছেন, চাষিদেরকে জাগরুক করার চেষ্টা করছেন, এবং চাষিরা যাতে তাদের চাষ করা ফসল লাভকারী মূল্যে বিক্রয় করতে পারেন, সেজন্য বোঝানোর চেষ্টা করছেন। একটু বিশদে বলুন। হ্যাঁ, বিষয়টি হচ্ছে যে আমরা ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে প্রথমত কৃষকদেরকে সচেতন করার চেষ্টা করছি যে তারা যদি সংঘবদ্ধ হন, তাহলে তারা ফসলের উপযুক্ত দাম বা ন্যায্য মূল্য বা লাভকারী মূল্য পেতে পারেন। বেশ, এবার প্রথমে প্রশ্ন আসে যে সংঘবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে মনে করুন আপনার ফসলের লাভকারী মূল্য পাওয়ার ব্যাপারটা কি। ধরুন যে সমস্ত গাড়ি কোম্পানিগুলো আছে, গাড়ির উদাহরণ দিচ্ছি, ধরুন গাড়ি কোম্পানি মারুতি সুজুকি আছে, টাটা আছে, অন্যান্য কোম্পানি আছে, তারা ধরুন গাড়ির দাম বাড়িয়ে দিল।
তাদের মধ্যে জোটবদ্ধতা আছে, সংঘবদ্ধতা আছে। কেউ হয়তো 2024 সালের জানুয়ারি থেকে বাড়িয়েছে, কেউ হয়তো এপ্রিল থেকে বাড়িয়েছে, কেউ হয়তো এখন বাড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি সেটা কিনতে বাধ্য হচ্ছেন। দাম বাড়িয়ে দিয়েছে, আমার উৎপাদন মূল্য এত, আমি এত টাকায় বিক্রয় করব, আমি লসে বিক্রি করব না। কোনো গাড়ি কোম্পানি কিন্তু সেটা করে না। আমরা দেখতে পাই না যে হঠাৎ করে সেল দিয়ে দিয়েছে, মনে করুন যে যেরকম পোশাকে আমরা দেখতে পাই যে চৈত্র সেল দিয়েছে, এরকম গাড়ি আবার এমন একটা জিনিস কনজিউমার ডিউরেবল, মানে ওটাকে বেশ কিছুদিন রেখে দেওয়া যায়, কিন্তু চাষ করা ফসল সেটাকে কিন্তু বেশি দিন রাখা যায় না। এবার সেক্ষেত্রে এবার দেখুন যে তাহলে তারা কিন্তু এটা বাড়িয়ে দিল, কিন্তু কৃষকরা যারা মনে করুন যে অন্নদাতা আমাদের, তাদের মধ্যে সংঘবদ্ধতা না থাকার কারণে কোনো কৃষক কোনোদিন কিন্তু কখনো বলছে না যে আমি এত টাকার নিচে ফসলটা বিক্রি করব না। এর কারণ হচ্ছে তারা সংঘবদ্ধ নয়। একজন না বিক্রি করলে আরেকজন বিক্রি করবে। সংঘবদ্ধ এবং সংঘবদ্ধতা এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সচেতনতা। আমার এই ফসলটা উৎপাদন করতে এতটা খরচ হচ্ছে। ধরুন কৃষক তার সারাদিন মনে করুন যে তিনি পরিশ্রম করে একটা ফসল উৎপাদন করছেন, তিনি যে পরিমাণ শ্রম দান করেন এবং যা ফসল মনে করুন যে উৎপাদিত হচ্ছে এবং তা যেভাবে বিক্রি হচ্ছে, যে টাকায় তিনি বিক্রি করছেন, পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের তথ্য বলছে যে সব ফসলে লস হচ্ছে শুধুমাত্র আলু ছাড়া। আলুতে প্রফিট হচ্ছে তুলনায় মানে মন্দের ভালো বলা যেতে পারে, মানে এটা পশ্চিমবঙ্গ সরকার বলছে, পশ্চিমবঙ্গ সরকারই বলছে। তো এই জায়গা থেকে যদি অন্যান্য সমস্ত ফসলে লস হচ্ছে, অথচ মনে করুন যে এই লসের কারণ তো চাষিদের ভোগ করার কথা নয়, অথচ কারণ আমরা বা মনে করুন যে চাষি ভাইরা বা আমাদের অন্নদাতা পিতারা তাদের কেন মনে করুন যে আপনার লস স্বীকার করতে যাবেন। এবং পশ্চিমবঙ্গেও আমরা মাঝে মাঝে এরকম কিছু ঘটনা দেখতে পাই, ইতিপূর্বেও দেখেছি যে চাষিরা আত্মহত্যা করেছেন। আমরা যদি ইতিমধ্যে এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে যদি বলা যায় যে কিছুদিন আগে আমরা দেখলাম যে কর্ণাটকে প্রায় 1200 কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, আমি কালকেই একটি সংবাদে দেখছিলাম। তাহলে ভেবে দেখুন যে অন্নদাতারা তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন কোন পরিস্থিতিতে পৌঁছে গেলে পরে, অথচ আমরা মনে করুন যে সেই অন্নদাতাদের উৎপাদিত ফসল খেয়ে কিন্তু আমরা প্রত্যেকে বেঁচে আছি। আমরা কিন্তু কেউ চাষিদের কথা কিন্তু সেইভাবে ভাবছি না এবং তাদেরকে তাচ্ছিল্য করছি, চাষি হিসেবে ভেবে আমরা তাদেরকে তাচ্ছিল্য করছি। আমি যখন মনে করুন যে কোনো একটা 5 স্টার হোটেলে বসেই মনে করুন যে খাবারটা খাচ্ছি, সে খাবারটা সেটা উৎপাদন করেছেন কোন একজন চাষি ভাই করেছেন, একদমই তিনি কিন্তু যিনি খাচ্ছেন তিনি হয়তো উৎপাদন সেটা করেননি না। এবং এটা সবচেয়ে এটা বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখা দরকার যে আমরা যে পেশাতেই থাকি না কেন আমরা কিন্তু খাবারটা খেয়ে বাঁচি। একদম, খাবার যদি আমাদের পেটে না থাকে তাহলে কিন্তু আমরা কেউ কোনো কাজই করতে পারবো না। তাহলে অথচ যিনি খাবার উৎপাদন করে আমাদের মুখে তুলে দিচ্ছেন তিনি মরছেন প্রতিনিয়ত, বা আমরা দেখছি যে তারা মারা যাচ্ছেন বা প্রতিনিয়ত মনে করুন যে বেঁচে মরে আছেন, তাদেরকে দিকে কিন্তু আমরা নজর দিচ্ছি না। এবং এর পেছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে চাষিরা সচেতন নন এবং সংঘবদ্ধ নন। আমরা ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে, নদিয়া জেলার পক্ষ থেকে চাষিদেরকে সচেতন করছি। শুধু নদিয়া জেলা শুধু নয়, সারা ভারত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পক্ষ থেকে আমরা সচেতন করছি। অর্থাৎ কিনা এখানে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর ব্যাপার আছে। যে কোনো ইকোনমিক্সের প্রাথমিক ইয়ে হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি গাড়ির উদাহরণ দিলেন, গাড়ি অনেকদিন ধরে রাখা যায়, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন দর্শক বন্ধুরা, ধরুন ভারতবর্ষে যদি অ্যানুয়ালি একটা বছরে 25 লক্ষ গাড়ির প্রয়োজন পড়ে এবং সমস্ত কার ম্যানুফ্যাকচারাররা বা গাড়ি ম্যানুফ্যাকচারাররা সবাই মিলে যদি 75 লক্ষ গাড়ি ম্যানুফ্যাকচার করে দেন, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে বাজারে যা প্রয়োজন তার থেকে বেশির যোগান পড়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বোধহয় চাষের ক্ষেত্রে বা চাষকৃত ফসল তার ক্ষেত্রেই একই রকম একটা ঘটনা ঘটছে। একদমই তাই। যে পরিমাণ ধরুন আমার দরকার আছে, আমি তো রাজ্য সরকার যদি বলে যে আমাদের এত উৎপাদন করা দরকার, যে কোনো ফসলেই হতে পারে, তার একটা
নির্দিষ্ট চাহিদা আছে, আমি এতটা ফসল মনে করুন যে বাইরে বিক্রি করতে পারি, বা এতটা ফসল আমাদের দরকার আছে, বা আমি এতটা স্টোর করে রেখে দিতে পারি সারা বছরের জন্য। এখন সেইটা যদি আমাদের নির্দিষ্ট করা থাকে এবং সেই অনুযায়ী যদি আমরা চাষিদেরকে সচেতন করি এবং সূচনা দিই বিভিন্ন এডি অফিসের মাধ্যম দিয়ে, বা অন্যান্য ধরুন পঞ্চায়েতের মাধ্যম দিয়ে হতে পারে, পঞ্চায়েতের মাধ্যম দিয়েও সূচনা দেওয়া যেতে পারে যে তোমরা এই জিনিসটা এত পরিমাণ উৎপাদন করো, বা এই অঞ্চলটাতে এত পরিমাণ উৎপাদন করলে পরে তোমরা লাভটা পেতে পারো। তাহলে কিন্তু চাষিরা সচেতন হবেন। কেউ কিন্তু মনে করুন যে রিস্ক নিয়ে কিন্তু হঠাৎ করে সেই ফসলটা চাষ করতে যাবেন না, যে ফসলটা মনে করুন যে উৎপাদন করলে পরে তার লস হতে পারে। তো সচেতনতা, প্রাথমিক সচেতনতা। এখন কোন চাষে কি চাষ করবেন সেটা আমি তাকে জোর করে বলতে পারি না যে তুমি এটাই চাষ করো, কিন্তু আমরা একটা সচেতন করতে পারি, তার নিজস্ব বোধের উপর ছেড়ে দেওয়া দরকার যে সেই ফসলটা চাষ করলে। এটা তো এরকম ভাবে হওয়া সম্ভব যে ধরুন আমাদের যদি টোপোগ্রাফিটা আমরা দেখি ঠিকভাবে, জিওগ্রাফিক এটা দেখি, বর্ধমান, হুগলি এই সমস্ত জায়গায় প্রচুর ধান চাষ হয়, আলুও চাষ হয় প্রচুর, ঠিক আছে। আবার একটু উপর দিকে যদি আমরা যাই তাহলে সেখানে আমরা দেখবো যে ধান চাষটা সেখানে সেরকম ভাবে হচ্ছে না, সেখানে হয়তো অন্য কোনো ফসল ভালো চাষ হচ্ছে। যদি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যাই আমরা দেখবো সেখানে সেরকম ভাবে চাষ হচ্ছে না, কিন্তু কিছু কিছু ফসল নতুন করে চাষ হচ্ছে। তো আপনাকে আমার যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়ার কথা কি আপনি জানেন, যে যেখানে জায়গা ধরে ধরে জেলা বিশেষে যেখানকার যে ফসলটা বেশি তৈরি হয় বা বেশি চাষ করা যেতে পারে, জমিটা যেখানকার যে ফসলের জন্য উপযোগী, এরকম কোনো ডিক্লারেশন বা এরকম কোনো ডাইরেক্টিভ দেওয়া হচ্ছে কি চাষিদের কাছে, যে দেখো পশ্চিমবঙ্গে 1 টন এতর দরকার আছে, ঢেঁড়সের দরকার আছে, তোমরা এখানে 50 কেজি করো, ওখানে 50 কেজি করবে, এরকম ভাবে ভাগাভাগি করে, এরকম কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আপনার মনে হয়? না, এই ধরনের কোনো উদ্যোগের কথা আমাদের জানা নেই। আমার মনে হয় যে সরকারের এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত এবং শুধু তাই নয়, সরকারের বিভিন্ন চাষের দিক থেকে যে সুযোগ সুবিধাগুলো সরকার দিচ্ছে, সে রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার আপনার যে বীজপত্রাদি পাঠাচ্ছে, সেই বীজপত্রাদিগুলোও কিন্তু মনে করুন যে সমস্ত চাষিদের কাছে পৌঁছানো দরকার সেগুলো কিন্তু সঠিকভাবে পৌঁছচ্ছে না। এবং সেটার বলা যেতে পারে যে কিছু অংশে মনে করুন যে অবৈধভাবে বিভিন্ন দিকে চলেও যাচ্ছে বলে আমরা শুনতে পাই, এবং আমরা বিভিন্ন এডি অফিসগুলোতে যোগাযোগ করেওছি যে আমাদের চাষি ভাইদেরকে বা মনে করুন যে আমাদের পরিচিত চাষি ভাইদেরকে কিছু দিন, কিন্তু এডি অফিসাররাও বলছেন যে আমাদের হাতে কিছু করার নেই, ওপর থেকে যা নির্দেশ আসে আমরা সেই অনুযায়ী করি। তো তাহলে সেই জায়গায় আপনারা চাষিদের সচেতন করছেন যে দেখো ভাই, তোমার এখানে অপ্রয়োজনীয় চাষ করে তুমি লাভবান হবে না, তোমার যা খরচাটা আছে সেই খরচাটা তো উঠবেই না, লস হবে। ফলে এই যে আপনি কর্ণাটকের কথা বললেন, আমাদের পশ্চিমবঙ্গ প্রচুর চাষি আত্মহত্যা করেছেন, এরকম খবরাখবর আমরা পেয়ে থাকি। অনেক খবর সামনে আসে না, একদম বেশ কিছু প্রত্যন্ত জায়গার খবর সামনাসামনি আসে না। ওভারঅল ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের চাষিদের অবস্থা তুলনামূলকভাবে কিন্তু খুব কঠিন। আরো কিছু দিকে আসতে পারি, আলু নিয়ে, বা ধরুন যে সবজিগুলোকে হিমঘর, আচ্ছা হিমঘর নিয়ে কথা বলি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর কথা বলছিলাম। একসঙ্গে প্রচুর উৎপাদন হয়ে গেলে সেটাকে রাখার জন্য, ঠিকঠাকভাবে রাখার জন্য একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে হিমঘর, কোল্ড স্টোরেজ। আলু রাখা যায়, পেঁয়াজ রাখা যায়, অন্যান্য সবজিও তো রাখা যায়, যেমন ধরুন ঢেঁড়স বলুন, পটল বলুন, চিচিঙ্গে বলুন, সবজি প্রচুর আছে। সেইগুলো নিয়ে আপনারা কি কোনো রকম কোনো প্রচার প্রসারের বন্দোবস্ত বা একটা সচেতনতার ড্রাইভ কিছু নিয়েছেন? দেখুন, আমরা মনে করি যে কোনো ফসলই যাতে দীর্ঘমেয়াদীভাবে রাখা যায় তার জন্য কোল্ড স্টোরেজ দরকার, এবং আমরা সাধারণত দেখতে পাই যে আলু, পেঁয়াজ বা আরও কিছু কিছু ফল বা সবজির জন্য আপনার কোল্ড স্টোরেজ ব্যবস্থা থাকে বা কিছুদিন রাখা যায়। সব সবজি আবার রাখাও যায় না বেশি দিন, সেটা দেখতে হবে। কিন্তু
তুলনামূলকভাবে যেগুলো মনে করুন যে বেশি দিন ধরে সংরক্ষণ করা যায় এবং কোল্ড স্টোরেজে রাখলে পরে ভালো থাকে, সেইগুলোকে মনে করুন যে যদি কোল্ড স্টোরেজের পরিমাণটা বাড়ানো যায় তাহলে কিন্তু মনে করুন আপনার চাষিদের লাভ হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোল্ড স্টোরেজের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে কম আছে এবং পশ্চিমবঙ্গের প্রয়োজনের তুলনায় কম আছে। এবং আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে বলবো যে প্রতিটি পঞ্চায়েতে যদি একটা করে কোল্ড স্টোরেজ, সে ছোট হোক, কারণ মনে করুন চাষিরা আপনার যদি বৃহত্তর এরিয়া নিয়ে একটা কোল্ড স্টোরেজ হয় তাহলে কিন্তু সবাই সেখানে দূরত্বের কারণে নাও নিয়ে যেতে পারে, সমস্যা হতে পারে, তাদের রাখার একটা ব্যাপার রয়েছে, যোগাযোগের একটা বিষয় রয়েছে। তো সেই জন্য যদি মনে করুন যে ছোট কোল্ড স্টোরেজ হোক, কিন্তু পঞ্চায়েত স্তরে হোক বা কোথাও দুটো কি তিনটে কি পাঁচখানা পঞ্চায়েত নিয়ে একটা কোল্ড স্টোরেজ বন্ধ, পঞ্চায়েত স্তরে অন্তত সরকারি উদ্যোগেই করা হোক। এবং সেটা হলে পরে আমার মনে হয় যে বিষয়টা ভালো হবে। সেক্ষেত্রে চাষিরা সেটা তার ফসলের দামও পাবেন, রেখেও দিতে পারবেন এবং ফসলের দামও পাবেন। এবং আরেকটি যেটা করা দরকার আমার মনে হয়, এই মুহূর্তে মনে করুন যে সব ফসলের দামই প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমাদের রাজ্যে বিশেষ করে। তো এখন এবং রাজ্য সরকার সেটাকে নজর দেওয়ার জন্য বলেছে। আমি দেখছিলাম যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন এবং হয়তো কিছু কাজ হচ্ছে তাতে। কিন্তু আমার মনে হয় যে যদি মনে করুন আমরা যথাযথভাবে কৃষকদের লাভকারী মূল্যটা পাইয়ে দিতে চাই, তাহলে কিন্তু আপনার ফসল উৎপাদনে ধরুন একটা ব্লক বা একটা জেলা ভিত্তিক মনে করুন যে উৎপাদনের খরচ কত হতে পারে, সেটার উৎপাদন ব্যয়ের উপর নির্ভর করে মনে করুন যে একটা লাভকারী মূল্য যে এর নিচে হবে না। ধরুন আপনার মনে করুন যে সগুনা চিকেনের কথাই বলুন, আমরা দেখতে পাই যে প্রতিদিনই কম বেশি রেট হেরফের করছে। তো যে কোনো সবজি ধরুন যখন উঠছে তার চাহিদা প্রচুর থাকে, তার দাম প্রচুর হয়ে যায়, সেটাও যেরকম হওয়া উচিত নয়। ধরুন আপনার পটল 200-250 টাকা কেজি হচ্ছে উৎপাদনের সময়, সেটা যেরকম উচিত নয়। আবার মনে করুন যে সেই পটলই 5 টাকা কেজিতে নেমে আসছে, রাস্তায় ফেলে দিতে হচ্ছে। কিছুদিন আগের একটা খবর ছিল টমেটো রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তো এটাও উচিত নয়। দুদিকে এটার ক্ষেত্রে এই যেমন দ্রুত পচনশীল যে সমস্ত সবজিগুলো আছে এগুলোকে রাখার জন্য আরেকটা তালিকা আছে বা একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ফুড প্রসেসিং ইউনিট। ধরুন টমেটো কিন্তু পিউরি ফর্মে রাখা যায়, তাই তো? আবার ধরুন লঙ্কা পেস্ট হিসেবে রাখা যায়, আদা রসুন পেস্ট হিসেবে রাখা যায়। এই নিয়ে কোনো রকম কোনো সচেতনতার এই নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে বিশেষ করে বলবো যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যম দিয়ে কল্যাণী মোহনপুর যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে বা পশ্চিমবঙ্গে অন্যান্য যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে তার মাধ্যম দিয়ে কিছু কিছু কাজ হচ্ছে। কিছুদিন পূর্বেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনার ফল সংরক্ষণ নিয়ে বা ফল থেকে উৎপাদিত যে বিভিন্ন যে দ্রব্যাদিগুলো রয়েছে সেগুলোর উপরে ফল প্রক্রিয়াকরণ নিয়ে একটি প্রশিক্ষণ হয়েছে। এবং কিছুদিন পূর্বে আমি শুনেছি যে বিশ্ববিদ্যালয় একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যে তাদের সঙ্গে তারা মিলে কাজ করবে এই ফল প্রক্রিয়াকরণ নিয়ে। এবং সেটা হলে পরে কিন্তু দেখুন যে ঘরে বসেই কিন্তু আমরা শিল্প গড়তে পারি। এবং আমরা দেখছি যে রাজ্য সরকার ক্ষুদ্র শিল্পে জোর দিচ্ছে। সরকার যদি এই বিষয়েও যদি উদ্যোগ নেয় তাহলে কিন্তু বিশেষ করে চাষির ঘরের যে সমস্ত মেয়েরা রয়েছে বা বউরা রয়েছে তাহলে কিন্তু তারাও হাতে কাজ আসবে। ধরুন আমরা কিছুদিন আগে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ফল মেলা হয়েছিল, দেখেছিলাম। এবং সেই ফল মেলাতে দেখলাম যে ফল থেকে ধরুন তালশাঁসের সস হতে পারে, তালশাঁসের এমন কিছু আইটেম আছে এবং আমরা খেয়েছি, খুব সুন্দর। সেখানে আমরা দেখেছি যে বিশুদ্ধ বলে একটি কোম্পানি এবং আরো একটি সংস্থা তারা নিয়ে এসেছিল, খুব সুন্দর কিন্তু খেতে। আবার দেখলাম যে গাজরের থেকে তারা একটি আইটেম তৈরি করছে, সেটাও দারুণ খেতে। বাহ! তো এরকম কিছু কিছু সংস্থা কিন্তু তারা করছে এবং তাদেরকে যদি একটু প্রমোট করা যায়, তারা ব্যবসা করছে, তাদেরকে যদি আমরা একটু এগিয়ে দিই তাতে কিন্তু মনে করুন যে কর্মসংস্থানও বাড়বে। পাশাপাশি মনে করুন যে আমাদের রাজ্যের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা যদি দেখুন লেবুর খোসার আচার কোনোদিন খেয়েছেন আপনি?
বাড়িতে হয় লেবু, গোটা লেবু, শুধু খোসার নয়, হ্যাঁ গোটা লেবু গোটা লেবু খেয়েছি, কিন্তু লেবুর শুধু খোসার আচার, এবং সেটা 5 বছরের পুরনো আচার আমি খেয়ে দেখেছি, অসাধারণ খেতে। আমাদের সুস্মিতা দি বলে একজন দিদি তৈরি করে নিয়ে এসেছিলেন, ওই দিন আমি খেয়ে দেখেছি, ভীষণ সুন্দর হয়েছিল। বাহ! তো এরকম অনেক কিছু কিন্তু তারা তৈরি করছেন, ইনোভেটিভ কিছু তৈরি করা যায়, অনেক কিছু করছেন, এবং প্রশিক্ষণ মাঝে মাঝে দেওয়াও হয় যে ফল প্রক্রিয়াকরণের উপরে, কিন্তু সেটাকে যেভাবে জোর দেওয়া দরকার সেইভাবে কিন্তু ততখানি জোর দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনার আম থেকে আপনার কিছু মানে ম্যাঙ্গো পাল্প তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং সেগুলো খেতে প্রচুর, মালদায় প্রচুর আম নষ্ট হয়, প্রচুর আম নষ্ট হয়, কিন্তু সেগুলো সংরক্ষণ করলেই কিন্তু সারা বছরই আমরা খেতে পারি, সারা বছরই খেতে পারি। পাশাপাশি মনে করুন যে যারা তৈরি করছেন সেটা কিন্তু মনে করুন যে তারাও লাভবান হতে পারে। একদম ছোট ছোট ক্ষেত্রে শুধু কর্মসংস্থান নয়, তার সঙ্গে অর্থের সংস্থানও হতে পারে। একদম। এরপরে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আমি একটু কথাবার্তা বলতে চাইবো, সেটা হচ্ছে, দেখুন, বিষ নিয়ে কথা বলবো। কি বিষ নিয়ে কথা বলবো? আমরা জানি আকাশে বিষ, বাতাসে বিষ, চারদিকে বিষ ছড়িয়ে রয়েছে। একটা ভয়ঙ্কর ক্ষতিকর বিষ আমরা কিন্তু প্রতিনিয়ত খাই, সেটা হচ্ছে কেমিক্যাল, যেটা কিনা চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সার হিসেবে ব্যবহার করা হয়, কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়, পেস্টিসাইড, কীটনাশক, whatever। এই বিষয়ে মানে আমি জেনেছিলাম, আপনি একটু আগে কথায় কথায় বললেন, গোবর সার কিন্তু চিরন্তনভাবে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। গোবর সার দিয়ে এককালে দারুণ চাষাবাদ হতো, এবং সেই ফসলের মধ্যে কোনো বিষ থাকতো না। নিম পাতাকে জলের মধ্যে গুলে সেই জলটা যদি সবজির ওপর স্প্রে করা হয়, তাহলে অনেক কীটপতঙ্গ সেখানে থাকে না। কিন্তু আমরা একটা অদ্ভুতভাবে, মানে এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমি কোনো সরকারের নাম করছি না, এটা একটা প্রচলিত ব্যাপার হয়ে গেছে, ফসলের পরিমাণ বাড়ানোর জন্য ওই আপনার লাভকারী, যত পরিমাণ বাড়বে তত বেশি ফসল বিক্রি হবে, তত বেশি পয়সা ঘরে ঢুকবে, এরকম একটা প্রচেষ্টার কারণে আমরা আর্টিফিশিয়াল সার, অর্থাৎ কিনা রাসায়নিক সার, ইউরিয়া, তারপর আর কি আছে, সব নাম আমি জানিও না, খুব ব্যবহার করি।